খবরে ফিরলাম। গুরুত্বপূর্ণ খবর থাকছে এই মুহূর্তে বুলেটিনে। বীরভূমের রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, তার রহস্য মৃত্যু। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। মিলেছে একটি সুইসাইড নোট। মৃতদের পাশ থেকে সুইসাইড নোটে রয়েছে একাধিক বিষয়। বারবার টিআরডিএতে উল্লেখ রয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি। সুইসাইড নোটে পরিবারের সদস্যদের রাজনীতিতে না আসার জন্য বার্তাও দিয়েছেন। তৃণমূলের আমলে বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন, রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক ছিলেন, বর্ষিয়ান রাজনীতিক। রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। দেহ ঝুলন্ত অবস্থায় মিলেছে সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে অনেকটাই লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সঙ্গে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে এবং পরিবারের সদস্যদের রাজনীতিতে না জড়ানোর বার্তা দিয়ে গেছেন সুইসাইড নোটে, এমনটা পুলিশ সূত্রের দাবি। বাড়ি সংলগ্ন একটি দলীয় কার্যালয়, সেখানেই প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত অবস্থা দেহ উদ্ধারের ঘটনায় রহস্য এখনো দানা বাঁধছে। তবে সুইসাইড নোট মিলেছে বলে দাবি করা হচ্ছে। সবটাই খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধারের ঘটনা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, উঠে এসে টিআরডি এর দুর্নীতির প্রসঙ্গ। আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। রামপুরহাট ময়নাতদন্ত কেন্দ্রে তোমাকে দেখাবো। দেখো, ইতিমধ্যে কিন্তু তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানকার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু সকাল থেকে আছে। দেখো, যেটা জানা যাচ্ছে তিনি একটা সুইসাইড নোট লিখে গেছেন এবং সেই সুইসাইড নোটে কিন্তু বারংবার টিআরডি এর যে কথা লেখা হয়েছে এবং সেই সুইসাইড নোটে কিন্তু টিআরডি তে তিনি কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং যে চেক ইস্যু করার সঙ্গে থেকে টেন্ডার ডাকা থেকে সমস্ত বিষয়, ফলে এই যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতির অভিযোগে বিভিন্ন প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মী তাদের উপরে যেভাবে ডিম থেরাপি, যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই দিক দিয়ে কিন্তু বলা যেতে পারে তিনি কিন্তু অনেকটাই পরিষ্কার তিনি নিজেকে মনে করেছেন এবং সুইসাইড নোটে তেমনই ইঙ্গিত দিয়েছেন। ফলে দেখো, এই 5 বারের বিধায়ক এবং শিক্ষক, রামপুরহাট কলেজের শিক্ষক, সজ্জন ব্যক্তি বলা যেতে পারে, দীর্ঘদিন ধরে কিন্তু রাজনীতি করছেন, ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন। যখন কংগ্রেস ছিল তিনি কংগ্রেস করেছেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৈরি করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন তিনি কিন্তু রাজনীতি করেছেন। ফলে এই রামপুরহাটের শহরে তিনি কিন্তু 5 বারের বিধায়ক ছিলেন, এবারেই কিন্তু হেরে গেছেন। ফলে একাধিকবার তিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রী যেমন হয়েছেন, ডেপুটি স্পিকার তেমন হয়েছেন এবং এই যে সুইসাইড, এটা যে কেন তিনি করতে গেলেন এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব, যেহেতু এটা নিয়ে রহস্য বাড়ছে। আমি দেখাবো। দেখো, ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ সেখানে আছে, তার যে অনুগামীরা আছে আমি জানার চেষ্টা করবো। দীর্ঘদিন ধরে তো দেখছেন, আপনিও তো জনপ্রতিনিধি ছিলেন, কোন রকম না, এনার সাদা পাঞ্জাবিতে কোনো দুর্নীতির এক স্পষ্ট ছিলেন না। তিনি কোনোদিন কেউ এক কাপ চা দিলেও চা খেতেন না এবং তিনি, আমি যতটা জানি, তিনি যত অ্যাটেন্ডারদের চাকরি দিয়েছেন তাদের কাছ থেকেও একটা পয়সা নিয়ে, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে যদি কারো নাম করা যায়, আশিস বন্দ্যোপাধ্যায় তার মধ্যে অন্যতম। দেখা, তুমি শুনতে পেলে ইতিমধ্যে কিন্তু তার মৃতদেহ দেখতে এসছে এখানকার যে সাংসদ আছেন অসিত মাল, যেহেতু রামপুরে উনি থাকেন, বোলপুরের সাংসদ অসিত মাল যেমন এসছেন, রাজ্যসভার যে সাংসদ সামিরুল ইসলাম এসছেন, তিনিও কিন্তু এখানে আছেন। আমি আরেকবার জানার চেষ্টা করবো, সামিরুল বাবু কিন্তু এখানে এসছেন এবং সকাল থেকে তিনি দাঁড়িয়ে আছেন। ফলে তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে এই আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন এবং ছাত্র অবস্থা যেহেতু তিনি এখানকারই ছিলেন। আপনিও তো এখানকার ছিলেন, তা আপনার কি শিক্ষক ছিলেন? শিক্ষক নয়, কিন্তু আমি দেখতাম যে অনেক যারা দুস্থ পরিবারের ছাত্রছাত্রী, যারা টাকার মানে আর্থিক অবস্থা খারাপ ছিল, তাদেরকে ফ্রিতে পড়ানো থেকে আরম্ভ করে সবসময় উনি সাহায্য করতেন। সেই জন্য আমি বলবো ভগবান তাদেরকে ক্ষমা করবেন না, কারণ এই মানুষ কিন্তু বিরল। রামপুরহাটের উনি সত্যি করে রাঙামাটির রাঙা সূর্য ছিলেন এবং আমরা সব থেকে বড় কথা, আমরা আমাদের মাথার উপর একজন ওঝা ওঠালেন এবং আমি আমার বাবাকে একবার হারিয়েছি, আমি আবার যেন পিতৃহারা হলাম, এটাই বলবো। দ্বিতীয়বার পিতৃহারা হলেন এমনই যে কর্মীদের কাছে বার্তা, কারণ
আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা যেমন বাড়িতে এসেছেন, তেমন কিন্তু এই ময়না তদন্ত কেন্দ্রেও কিন্তু এসেছেন প্রচুর মানুষ সেখানে এসে। তবে ইতিমধ্যে যে ঘটনা তিনি লিখে গেছেন, টিআরডি এর বিষয়ে যেটা লিখে গেছেন, সেটা নিশ্চয়ই পুলিশ এটা তদন্ত করবে। রামপুর থানার পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিন্তু তদন্ত করবেন। তবে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে উনি কিন্তু যে সুইসাইড নোটটা লিখে গেছেন তাতে কিন্তু টিআরডি কেই বেশি করে তিনি উল্লেখ করেছেন, কারণ এই টিআরডিতে তিনি ছিলেন ঠিকই, কিন্তু টেন্ডার থেকে শুরু করে চেক ইস্যু থেকে শুরু করে তিনি কিন্তু কিছুতেই ছিলেন না। অর্থাৎ তিনি যে এর সঙ্গে জড়িত নয় বা এর সঙ্গে তিনি দুর্নীতির মধ্যে ছিলেন না, সেটা কিন্তু বারংবার জানানোর চেষ্টা করেছে। আমি তো সকালবেলা খবর পেলাম, নিয়ে তারপর আপনি এখানে দেখেছি। আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। সন্ধ্যাবেলা প্রাথমিকভাবে কিছু জানতে পারলেন যে না, আমি তো কাল সন্ধ্যাবেলা খবর পড়ে গেছি, অফিসে বসেছিল, আমার সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না এটা কি বিষয়। আমার যেটা মনে হয় এটা আমার পার্সোনাল ভিউ। অন্য কিছু মানসিকভাবে মেনে নিতে পারেনি, ভেঙে গেছে। অনেকে অনেক কমেন্ট করছে, তো এটা আমার মনে হয়েছে। আমার যেটুকু বাড়িতে আত্মসম্মান বোধ থেকে এটা আত্মসম্মান বোধ থেকে এটা হয়েছে। নিপাত ভদ্র মানুষ ছিলেন। প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি, প্রতিক্রিয়া সাংসদ সমীরুল ইসলামের। সজ্জন ব্যক্তি ছিল, যখন ছোট থেকে শুনতাম মাস্টার মশাই হিসাবে, এবং উনি যতটুকু দেখেছি, উনি যতদিনই পলিটিক্স করেছে কোনো সময় কোনো অপোজিশনের সঙ্গে কোনো বাজে ব্যবহার করা এরকম দেখিনি। যেটা নিপাট ভদ্র মানুষ হিসাবে যতটুকু জানতাম আমরা ছাত্রাবাস থেকে ওনাকে দেখেছি। সকালে শুনে প্রচুর খারাপ লাগলো, শুনলাম একটা সুসাইড নোট করেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে প্রপারভাবে যেন ইনভেস্টিগেশন হয়। ঠিক, আমরা প্রত্যেকেই ভীষণভাবে শোকাহত, আমরা কেউ মেনে নিতে পারছি না। প্রতিক্রিয়া সাংসদ অসিত মালের। অবস্থার মধ্যে দিয়ে মানা যায় না। শুধু বীরভূম নয়, সারা পশ্চিমবাংলায় যারা তাকে চিনতেন বা জানতেন, হ্যাঁ, তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন। আমরাও পড়েছি। 82 সাল থেকে দীর্ঘ 40 বছর সারা বীরভূম জেলা তার হাত ধরে ঘুরেছি। আমার জীবনে তখন কোনো নেতার নাম জানা ছিল না, নতুন রাজনীতিতে এসেছিলাম। ডক্টর আশিস ব্যানার্জি একমাত্র নাম। রামপুরহাট কলেজের ছাত্র ছিলাম, উনি স্যার ছিলেন, বাংলা পড়াতেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। অনেক সম্মানীয় শ্রদ্ধেয় অধ্যাপক এসেছিলেন আমাদের তৎকালীন দলে, কিন্তু এত ছাত্রছাত্রীর কাছে জনপ্রিয় টিচার আমার জীবনে, শুধু বীরভূমে নয়, কাউকে আমি জানতে পারিনি। খুবই ভদ্র পাঁচবারের বিধায়ক, কেন এমন হলো বুঝতে পারছি না। ওনার মতো বা ওনার কোনো শত্রু নেই, উনি কোনোদিন জোরে কথা পর্যন্ত বলেনি। বাড়ির লোকও ভালো। রামপুরহাটের প্রাক্তন বিধায়কের মৃত্যুতে প্রতিক্রিয়া ঋতব্রত তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এবং খুব ভদ্রলোক ছিল, 5 বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি কোনো জোরে কথাও বলতেন। সেটা আপনাদের মতন সাংবাদিকদের থাকলে এরকমই হবে, সবারই সঙ্গে। তো দেখা যাক, ভালো লোক ছিল, নিঃসন্দেহে ভালো। ওর ফ্যামিলিও ভালো, ওনার স্ত্রী বৌদি প্রচণ্ড ভদ্র। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের প্রতিক্রিয়া। আমার খুব কাছের লোক ছিল, এবং আশিসদা, আমি 2009 থেকে যখন থেকে এসছি, তখন থেকে আশিসদা আমার অভিভাবক হিসেবে সবসময় পাশে থেকেছে। আশিসদার আমার মনে হচ্ছে যে ভীষণ বেশি অপমানিত হচ্ছিলেন, যে অপমান বহু লোকের পক্ষে নেওয়া সম্ভব নয়, এবং এটা সোশ্যাল মিডিয়ার দ্বারা, আশেপাশের লোকের দ্বারা, এবং সমাজের যে জায়গাটায় মানুষ পৌঁছচ্ছে, যে হিংসাত্মক হয়ে উঠছে, যে কোনো মানুষকে তার সঙ্গে যে মানুষটা আশেপাশে থাকতে আশীর্বাদ বা কারোর কাছে তার সঙ্গে কোনো লেখা নেই, তবুও সে অপমান করছে। সোশ্যাল মিডিয়া খুললে বা সামনে আসলে, যে সেদিনকে আশিসদাদের ফিরছিল ওই মহলে শক্তিগড় থেকে আসছিল মিটিং এ,
এই যে দেখা গেল গাড়িতে নামিয়ে অপমান করলো যে আপনি যাচ্ছেন কি পেটাবো এই করবো হলো না, একটা দেখলাম মিডিয়াতে। এই যে অসম্মান করাটা এখন যে কোনো মানুষের সাহস, যে কোনো মানুষকে অপমান করতে পারে, এই অপমান নেওয়াটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এবং আপনারা মিলিয়ে নেবেন, এই মৃত্যু শুধু আশিস ব্যানার্জি নয়, এরকম আগামী দিনে আরো মৃত্যু আসবে যারা কিন্তু এই অপমান নিতে পারছে না। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। এই মৃত্যুর কারণ যাতে নিরপেক্ষ তদন্তের রাজ্য জানাচ্ছে। প্রয়োজনে কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। 25 বছরের বিধায়ক ছিলেন, কেন জীবনের শেষ প্রান্তে এসে মর্মান্তিক পরিণতি দেখা হোক বললেন ধ্রুব সাহা। দেখুন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিসবাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই। বীরভূমের মানুষ জানতে চাই একটা মানুষকে কেন আত্মহত্যা করতে হলো। যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক। একজন বরিষ্ঠ রাজনীতিবিদের এইভাবে মৃত্যু বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। প্রশাসনিক তৎপরতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। রামপুরহাটের প্রাক্তন বিধায়কের মৃত্যুতে প্রতিক্রিয়া বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এইভাবে আত্মহত্যা করতে পারেন, এটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। প্রশাসনিক তৎপরতার সঙ্গে জিনিসটা দেখা হচ্ছে। আমরা আশা করি যে সত্য আমরা জানতে পারব। কিন্তু যে ধরনের সুইসাইড নোটের কথা আপনারা বলছেন, আমি যদিও পুরোটা পড়িনি, খুবই দুর্ভাগ্যজনক। এবং পশ্চিমবঙ্গের রাজনীতি কোন রাস্তায় হেঁটেছে এতদিন, দীর্ঘ প্রায় 59 বছর ধরে, সেটাও বোঝার যে একটু একটু করে রাজনীতি বিমুখ হয়েছেন অনেকে। রাজনীতির সঙ্গে সততাকে গুলিয়ে দেওয়া হয়েছে এবং বহু ক্ষেত্রে দলতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবনকে আঘাত করেছে। এই বিষয়ে বলার সঙ্গে সঙ্গে আমরা এটা চাইব দলের পক্ষ থেকে এই দুঃসহ সময়ে তার পরিবার যেন সহন করার শক্তি ঈশ্বর দেন। খুবই দুঃখজনক ঘটনা। একজন বরিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, ওনার আত্মার শান্তি কামনা করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দুঃখজনক ঘটনা। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এবং অধ্যাপক ছিলেন। আমি যখন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, সে সময় উনি একবার আমার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। সেই স্মৃতি আমার মনে পড়ছে। আমি ওনার পরিবারকে, শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ছাড়া তো অন্য কিছু দেওয়ার নেই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনার আত্মার সদ্গতি যেন হয়। একের পর এক প্রতিক্রিয়া আসছে। রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার এই রহস্য মৃত্যুর ঘটনা এবং সে শ্রদ্ধা জানাতে রামপুরহাট যাচ্ছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আমলে বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যাচ্ছেন কারণ শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন। দলীয় কার্যালয়ের মধ্য থেকে ঝুলন্ত অবস্থা দেহ উদ্ধারের ঘটনা মিলেছে সুইসাইড নোট। সুইসাইড নোটে একাধিক বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে। আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই, রাজনৈতিক বাকবিতণ্ডা রয়েছে, কিন্তু কখনো কোনো শত্রুতার রূপ নেয়নি। সর্বদা দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারেনি। একাধিক গুরুত্বপূর্ণ উল্লেখগুলো রয়েছে। সারা জীবন 1 পয়সা কোনো কাজের বিনিময় নিইনি উল্লেখ সুইসাইড নোটে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং সুইসাইড নোটের ছবিও যেরকম দেখাচ্ছি, 2টো ছবি। এবং একদিকে ঝুলন্ত অবস্থা দেহ উদ্ধারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে যেরকম তিনি লিখেছেন ছাত্রাবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু কখনো কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি এবং নিজের বাড়ির সদস্যদের, পরিবারের সদস্যদের
রাজনীতিতে না জড়ানোর আবেদন জানিয়েছেন। রাজনৈতিক বাকবিতণ্ডা রয়েছে, কখনো শত্রুতার রূপ নেয়নি, সর্বদা সদা দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, সারা জীবন এক পয়সা কোনো কাজের বিনিময় নিইনি, এই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং এখনো পর্যন্ত অনেকগুলো বিষয় আসছে। কিন্তু পরিবারের সদস্যরা তারা কি বলছেন, তারাও শোকে মুহ্যমান। তারাও বলছেন গতকাল পর্যন্ত তিনি ভালোভাবেই কথা বলেছেন, আজ এমন একটি ঘটনা। এবং আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই থেকে একাধিক পরিবারের সদস্যরা, প্রত্যেকের বক্তব্য একে একে। আমরা একসঙ্গে প্রায় 12:30 পর্যন্ত বসে গল্প করেছি, সব 12:30 পর্যন্ত গল্প করেছি। তারপরে আশিসদা মানে খেতে গেলেন, আমরাও চলে এলাম খাবার জায়গাতে আমাদের। তারপর থেকে তো আর নাই, দরজা বন্ধ হয়ে গেল ওদিকে। তারপর সকালবেলাতে মানে দেখছি যে এরকম ইনসিডেন্ট ঘটে গিয়েছে। উঠে গেলেন তো, উপরে চলে গেলেন তো, ওনার স্ত্রী ছিলেন তো বসে, নিচে একসাথে ওরা উঠে গেলেন। দেখছি যে আপনার ওই একটু দেখা যাচ্ছে আপনার ওই এইভাবে দাঁড়িয়েছি। দাদা বলার মতো কিছু অবস্থায় নাই, মানে আমরা পুরো পরিবার বিধ্বস্ত। যারা চেনেন আশিস ব্যানার্জিকে, যারা জানেন আশিস ব্যানার্জিকে যে উনি কিরকম, তারপরে কেন ফিরলাম খবরে। টুলেমন্ডলের সম্পত্তির রহস্যে নতুন মোড় আসছে। গ্রেফতার অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সাগল হোসেন। টুলেমন্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী। বীরভূম জেলা পুলিশের হাতে গ্রেফতার অনুব্রত প্রাক্তন দেহরক্ষী। শনিবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত তল্লাশি চলে, দীর্ঘ তল্লাশি অভিযান। গ্রেফতার সাগল। তল্লাশিতে বীরভূম ছাড়াও ভিন জেলার একাধিক সম্পত্তি মিলেছে। উদ্ধার প্রায় 200 থেকে 300 বেশি জমির দলিল। তল্লাশিতে উদ্ধার সোনার গয়না, নগদ টাকা। অমরনাথ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, এখনো পর্যন্ত সাগল হোসেন তাকে কি আদালতে পেশ করা হয়েছে? কত সম্পত্তি উদ্ধার হয়েছে? দেখো, একদম টুলুমন্ডলের যে সম্পত্তির একের পর এক বৃদ্ধি হয়েছে, সেই তদন্তেই কিন্তু বীরভূম পুলিশ কিন্তু একের পর এক তদন্ত শুরু করেছে। এবং গতকাল থেকে আমরা দেখতে পেলাম যে একদম আজ ভোর পর্যন্ত টুলুমন্ডলের একদম ঘনিষ্ঠ বলা যেতে পারে সাইকেল হোসেন, যিনি প্রাক্তন দেহরক্ষী হচ্ছে অনুব্রত মন্ডলের, এবং তাকে কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি চালানোর পর প্রায় 300 থেকে 350 মতো জমির দলিল পাওয়া গেছে, পাশাপাশি বেশ কিছু নগদ টাকা এবং সোনা দানাও পাওয়া গেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে তাকে গ্রেফতার করে একদম সিউড়ি কোর্টে আদালতে তোলা হয়ে যাচ্ছে এবং পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। কারণ হচ্ছে টুলুমন্ডলের তদন্তে তুমি জানো যে একের পর এক যেভাবে গ্রেফতার করা হচ্ছে বীরভূম পুলিশের পক্ষ থেকে, এবং সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু সাইকেল হোসেনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবে পুলিশি হেফাজতে, এবং তার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, অর্থাৎ টুলুমন্ডলের এই সম্পত্তি আরো কোথাও লুকিয়ে আছে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করবে বীরভূম পুলিশ। ধন্যবাদ অমরনাথ। সোমবার ফের ভবানী ভবনে তলব অভিষেকের পিএকে। ডেবরা চাকরি দুর্নীতি মামলায় ফের সিআইডি তলব সুমিত রায়কে। শুক্রবার সোজা হাজরার সঙ্গে মুখোমুখি বসে জেরা হয় সুমিত রায়কে। শনিবারও যান ডেবরা চাকরি দুর্নীতি মামলা সিআইডি তলব ছিল সুমিতকে। সোমবার ফের তলব। কালীঘাট মন্দির চত্বরে এবার পৃথক পুলিশ ফাঁড়ি। দর্শনার্থী নিরাপত্তায় বড় পদক্ষেপ। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার নির্দেশে জারি বিজ্ঞপ্তি। কোন ধর্মীয় স্থানের জন্য কলকাতার এই প্রথম পৃথক পুলিশ ফাঁড়ি গঠন। কালীঘাট মন্দিরের নিরাপত্তায় মোতায়েন থাকছেন আপাতভাবে 20 জন পুলিশ কর্মী। ফাঁড়ির নেতৃত্বে থাকবেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। এছাড়া থাকবেন 2 জন সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট পদমর্যাদার আধিকারিক, 8 জন কনস্টেবল, 5 জন মহিলা কনস্টেবল, মিলিয়ে মোট 20 জন থাকবেন। সেই ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা।
কালীঘাট মন্দিরে এবার বিশেষ পুলিশ ফাঁড়ির ব্যবস্থা। লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই এই পুলিশ ফাঁড়ি মোতায়েন করা হবে কালীঘাট মন্দির চত্বরে। মূলত দর্শনার্থী থেকে শুরু করে যারা এখানে আসেন দূর দূরান্ত থেকে দেশি এবং বিদেশি পর্যটক, তাদের কথা, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার অবস্থার অবনতি যাতে না হয় সেই বিষয়ের কথা মাথায় রেখেই এই পুলিশ ফাঁড়ি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার, যার দায়িত্বে থাকবেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। এছাড়াও সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এমনকি সার্জেন্টদেরও রাখা হবে। মোট 20 জন পুলিশ কর্মী এই পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকবেন। মূলত এর আগে কালীঘাট মন্দিরে বেশ কয়েকবার দেখতে পাওয়া গিয়েছিল আইন শৃঙ্খলার অবনতি, সেটা ভোটের আগে এবং ভোটের পরে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ছবি এবং 26-এর নির্বাচনের পরে এই ছবি বেশ কয়েকবার ফুটে উঠেছিল কালীঘাট মন্দির চত্বরে। সেই থেকেই শিক্ষা নিয়ে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয়, যারা দর্শনার্থীরা আসবেন তাদের সুনির্দিষ্ট নিরাপত্তা এবং অবশ্যই মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অগ্রাধিকার দিয়ে লালবাজারের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই নির্দেশিকার জারি হওয়ার পর থেকে কালীঘাট মন্দির সংলগ্ন যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন বা যারা দর্শনার্থী বা পর্যটকেরা রয়েছেন, অত্যন্ত খুশি তারা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা। ইমপ্লিমেন্ট হলে তো ভালো, কিন্তু পুলিশ করবেটা কি? পুলিশ তো কিছু করার তো নেই এখানে। হ্যাঁ, লাইন ম্যানেজমেন্ট নিয়ে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় না কালীঘাটে বা দক্ষিণেশ্বরে কোথাও লাইন ম্যানেজমেন্টের প্রবলেম হয়। যে বিশৃঙ্খলা যাতায়াতের ঢুকতে মুক্তি এইগুলিতে অনেক সুবিধা নির্মূল হবে। নির্মূল হবে, চাইছেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হোক।